সো হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের রোজ সকাল 8:30 থেকে একটা অঙ্কের প্র্যাকটিস ক্লাস করাচ্ছি, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এমটিএস এবং সামনে যে রেলের এক্সাম আছে সেই এক্সামকে টার্গেট করে চলছে। তো এই সিরিজটা আমাদের 100 দিনের সিরিজ ছিল। তো 100 দিন আমাদের কন্টিনিউ এই সিরিজটা আমাদের চলতে থাকবে। আজকে আমাদের ডে 78। ওকে, তো এর আগে যতগুলো ক্লাস হয়ে গেছে, আগের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর আজকের ক্লাসের মানে প্রত্যেকটা ক্লাস যে আমাদের হয়, প্রত্যেকটা ক্লাসের মানে পিডিএফ যেটা আছে, কোশ্চেনের পিডিএফটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পাবে। টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে নাও যারা এখনো জয়েন হওনি। ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর তোমাদের যদি চ্যাপ্টার ওয়াইজ কোনো চ্যাপ্টারে অসুবিধা হয়, সেই চ্যাপ্টারের লিঙ্ক ওই ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। ওকে, তো যারা চ্যানেল আজকে প্রথমবার এসো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের একটা লাইকের সাথে আমরা আমাদের আজকে প্রথম অঙ্কটা শুরু করছি। তো ফার্স্ট কোশ্চেন আমাদের এখানে বলছে, একটি একটি বড় বাগানে 60% গাছ নারকেল গাছ, নারকেল গাছের 25% আম গাছ এবং আম গাছের 20% আপেল গাছ। যদি আপেল গাছের সংখ্যা আমাদের এখানে বলছে 1500 হয়, তাহলে বাগানে গাছের সংখ্যা হলো, মানে গাছের সংখ্যাটা কত বার করতে হবে। এই টাইপের কোশ্চেন আমরা কিভাবে ডাইরেক্ট পরীক্ষার খাতায় সলভ করবো দেখো। আমরা ধরে নেব যে গাছের সংখ্যা মোট হচ্ছে আমাদের এক্স। এবার এই এক্স এর মধ্যে বাগানে কত 60% হচ্ছে নারকেল গাছ, তাহলে এক্স এর 60% করে দাও, নারকেল গাছ বেরিয়ে গেল। এই নারকেল গাছের মধ্যে 25% আম গাছ, ঠিক আছে, তাহলে এর 25% করে দাও, মানে 25/100। তাহলে এটা আমাদের বেরিয়ে গেল আম গাছ। এবার বলছে আম গাছের 20% আপেল গাছ, তাহলে এর সাথে আবার ইন্টু করে দাও 20%, তাহলে এটা হয়ে গেল আপেল গাছ। তাহলে ফাইনালি আমরা যেটা পাচ্ছি সেটা আপেল গাছ। তাহলে আপেল গাছ আমাদের এখানে বলাই আছে কত 1500, তাহলে ইকুয়াল দিয়ে আমরা এখানে লিখবো 1500। সহি হ্যাঁ। এবার সিম্পল আমাদের কাটাকাটি করতে হবে ভাই। এই দুটো জিরোর সাথে আমি এখানে দুটো জিরো ক্যান্সেল করে দিলাম। 25 দিয়ে যদি আমি এটা কাটি, 4 25 104 পাচ্ছি। 2 দিয়ে কাটলে আমরা এখানে পাচ্ছি 2 দুগুণে 4, 2 দিয়ে 6কে কাটলে 3 দুগুণে 6, তাহলে আমরা এখানে কি পাচ্ছি এক্স ইন্টু 3/100। ওকে, আর এদিকে পাচ্ছি আমরা 1500। তো 3 দিয়ে যদি আমরা কাটি, 3 5 1500, তাহলে এটা 3 দিয়ে কাটলে এটা কত হয়ে যাচ্ছে 500। ঠিক আছে ভাই, তাহলে এইখানে আমরা ডাইরেক্ট করতে পারি 3 দিয়ে কাটলে 3 5 15 500। তাহলে 500 ইন্টু এদিকে আমাদের কত 100, যদি আমরা গুণ করে দিই তাহলে 500-র পরে ডবল জিরো আরও দুটো চলে আসবে। তাহলে 50,000 আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে টোটাল গাছ আমাদের কতগুলো ছিল 50,000, অপশন 2 আমাদের কারেক্ট। বুঝা গেল। নেক্সট আমরা পরেরটায় আসি ভাই। নেক্সট দেখো 2 নম্বর কোশ্চেন বলছে, একজন দোকানদার 10 টাকায় 60টি দরে কমলা কিনেছে। তাহলে কস্ট প্রাইস আমাদের এখানে কি আছে, আমাদের এখানে বলছে 10 টাকায় 7টা কিনছি, তাহলে একটার কেনা দাম কত। তাহলে সিম্পল আমি যদি তোমাকে এইভাবে বলি যে 100 টাকায় আমি কিনেছি হচ্ছে 20টা জিনিস, তাহলে 100 যে টাকা আছে সেটা 20টা জিনিস কিনেছি, 20 দিয়ে ভাগ করবো, তাহলে একটার দাম কত 5 টাকা। সেমভাবে আমাদের টাকাটা আমরা উপরে লিখবো 10 টাকায় কটা জিনিস কিনেছি, আমরা 7টা জিনিস কিনেছি, তাহলে 7 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের এটা চলে আসলো একটার কেনা দাম, একটার কস্ট প্রাইস আমরা পেয়ে গেলাম। ওকে ভাই, এবার আমাদের এখানে বলছে যে 40% লাভে এটা বিক্রি করা হচ্ছে, তাহলে সেলিং প্রাইস আমাদের এখানে কি হবে, সেলিং প্রাইসটা আমরা এখানে পাবো, একটার দাম হচ্ছে আমাদের এখানে 10/7। ক্লিয়ার ভাই, সেটাই আমরা সেল করছি কত 40% লাভে, মানে 140%-এ সেল করছি, মানে 140/100-এ আমরা সেল করছি। তাহলে এটা পেয়ে গেলাম আমরা হচ্ছে সেলিং প্রাইস। ক্লিয়ার। এবার আমাদের এখানে বলছে একজন গ্রাহক 10 টাকায় কয়টি কলম কিনতে পারবেন। আচ্ছা, তাহলে একটার আমাদের সেলিং প্রাইস আমরা এখানে পেয়ে গেছি, একটার সেলিং প্রাইস এত, ঠিক আছে, একটার কেনার দাম এত ছিল, সেটাকে আমরা 40% লাভে বিক্রি করছি, তার মানে 140/100, তাহলে একটার সেলিং প্রাইস আমরা এখানে পেয়ে গেছি যে একটার বিক্রি দাম এত। তাহলে এবার তুমি একটা জিনিস ভাবো যে গ্রাহক 10 টাকা দিয়ে জিনিস কিনছে, গ্রাহক 10 টাকা দিয়ে জিনিস কিনছে, আর একটার বিক্রি যখন আমি বিক্রি করছি, একটার বিক্রি দাম আমি ধরে নিলাম 2 টাকা করে, কথার কথা ধরে নাও। তাহলে গ্রাহক কটা জিনিস কিনতে পারবে, গ্রাহক 5টা জিনিস কিনতে পারবে। কটা জিনিস কিনতে পারবে, গ্রাহক 5টা জিনিস কিনতে পারবে। ক্লিয়ার ভাই, বোঝা গেল ব্যাপারটা। তাহলে আগের লজিকটা কি ছিল, 100 টাকায় যদি 20টা কিনি, প্রত্যেকটার দাম কত 5 টাকা করে দাঁড়াচ্ছে। আর এইখানে আমাদের কি বলছে 20 টাকা করে, এটাও টাকা ছিল। এইখানে আমাদের 10 টাকা, ঠিক আছে, এইখানে আমাদের হচ্ছে এইখানে আমাদের হচ্ছে 10 টাকা হচ্ছে আমাদের বিক্রির দাম, আর আমি এখানে ধরো প্রত্যেকটা 2 টাকা করে বিক্রি করছি, এটা আমাদের টাকা, এটা আমাদের কি আছে টাকায় আছে। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস আমি 2 টাকা করে বিক্রি করছি, তাহলে কটা জিনিস কিনতে পারবো, 5টা জিনিস কিনতে পারবো, এখানে 5টা জিনিস আসবে। ওকে, ওকে স্যার, তাহলে একটার সেলিং প্রাইস এত, আর আমাদের এখানে টোটাল গ্রাহক কত টাকার জিনিস কিনছে, 10 টাকার কিনছে, তাহলে 10 টাকাটা আমরা উপরে রাখবো, টাকাটা 10 টাকাটা যেটা গ্রাহক দিচ্ছে সেটা উপরে রাখবো, আর নিচে একটার যেটা আমাদের সেলিং প্রাইস সেটা আমরা নিচে লিখবো, একটার সেলিং প্রাইস এটা। তাহলে আমাদের নিচে কত রাখতে হবে, যদি আমরা একটু সিম্পলিফাই করি, 0 0 0 0 ক্যান্সেল,
7 দিয়ে কাটলে 7 দুগুণে 14, 2, তাহলে একটার সেলিং প্রাইস কত আসছে 2 টাকা। তাহলে সিম্পল 2 দিয়ে ভাগ, আমাদের এখানে 5 অ্যান্সার চলে আসবে। তাহলে যেটা আমি এখানে লিখেছিলাম সেটাই অ্যাকচুয়ালি আমাদের অ্যান্সারের সাথে ডাইরেক্ট ম্যাচ করে গেছে ভাই। তো খুবই ভালো কথা, তাহলে এটাই অ্যান্সার, ডাইরেক্ট আমাদের অ্যান্সার কত, 5টা জিনিস সে কিনতে পারবে, খুব ভালো। নেক্সট আমরা পরেরটা আসি। এই অঙ্কটা ইজি, বাট অনেক সময় প্রবলেম হয়ে যায়, তাই আমি ভালোভাবে দেখিয়ে দিলাম। 3 নম্বর কোশ্চেন বলছে এখানে মানে আমাদের একটা 10%, 12%, 5%-এর পরপর 3টে ছাড় দিচ্ছে, একটা একক ডিসকাউন্ট মানে সিঙ্গেল ডিসকাউন্ট বার করতে হবে। তাহলে এটা অনেকভাবে করা যায়। এটা আমি এক তো করতে পারি, আমি সিম্পল আমি সাকসেসিভ ইউজ করতে পারি। তাহলে সাকসেসিভ যদি ইউজ করি, দেখো 10%, 12% আর 5%, 10%, 12% আর 5% আছে। তাহলে প্রথমে আমি এই দুটোর মধ্যে সাকসেসিভ ইউজ করব, তাহলে এটা সিম্পল হয়ে যাবে 10 প্লাস 12 মাইনাস, ওকে, এটা আমাদের হবে হচ্ছে মাইনাস 10 ইন্টু 12 বাই কত 100, ক্লিয়ার। তাহলে এটি যদি আমি ক্যালকুলেট করি, আমরা এখানে পাচ্ছি হচ্ছে 22, 22 মাইনাস 0 আমাদের ক্যান্সেল, তাহলে এটা হবে 1.2, ওকে ভাই। তাহলে এটা যদি আমি সলভ করি, তাহলে আমি এখানে কত পাবো, এখানে আমি পাবো হচ্ছে, এটা আমি যদি 2 যায় তাহলে এটা থাকবে হচ্ছে 20.8, 20.8%। তাহলে এটা আমি দুটো মিলে এটা পাচ্ছি 20.8। এবার আমি 20.8 এর সাথেই 5%-এর আমি ক্যালকুলেশন করবো। এখানে আমাদের কত আসছে, এখানে আমাদের আসছে হচ্ছে 20.8 প্লাস 5% প্লাস এখানে আমাদের মাইনাস চলে আসবে। সূত্রটা মাথায় রাখবে, সূত্রটা হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100, সহি है। তাহলে এখানে আসবে আমাদের 20.8 ইন্টু 5 বাই কত 100, এখান থেকে দশমিক উঠিয়ে দাও, তাহলে এখানে আরেকটা 0 চলে আসবে, বা এখানে একটা 10 ধরে নাও। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি 20 আর 5, এটা হয়ে যাবে 25.8, ওকে ভাই। আর এদিক দিয়ে আমাদের মাইনাস কত হয়ে যাবে, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 2, 2 দিয়ে যদি আমরা এটা কাটি তাহলে এটা হয়ে যাবে 104, দশমিক বসাবো, তাহলে 1.04, তাহলে 1.04 মাইনাস করে দিতে হবে। তাহলে 25.8 থেকে আমরা মাইনাস করবো কত, 1.04, এখানে একটা 0 দিয়ে নাও। তাহলে এটা যদি আমরা সলভ করি, এখানে আমাদের 6 আসবে। 6 একটা অপশানের শেষেই আছে, 2 ঘর পরে দশমিক, তাহলে অপশান বি আমাদের কারেক্ট, ওকে। তাহলে অপশান 3-এর অপশান বি, ইয়েস, বি আমাদের কারেক্ট হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কত, 6 লাস্টে চলে আসছে, আর এদিকে আমাদের হয়ে যাচ্ছে কত, এদিকে আমাদের হয়ে যাচ্ছে 7, 76, একদম 76 ম্যাচ করে গেছে, আর 24। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে কত পাচ্ছি, এটা আমরা পাচ্ছি 24.76, সহি है ভাই, ওকে। এটা আমাদের অ্যান্সার। তো এখানে কি ব্যাপারটা হচ্ছে, এখানে তোমার ডাইরেক্ট ইজিলি সলভ করতে হবে, আর সলভটা একটু ফাস্ট করতে হবে, ঠিক আছে। সলিউশনটা তোমার যদি জানা থাকে ইজিলি পরীক্ষার খাতায় করতে পারবে। 4 নম্বর কোশ্চেনে আসে, এখানে বলছে 800 টাকার একটি নির্দিষ্ট হারে 3 বছরে এত টাকা হয়। তাহলে মানে আমার এখানে বলছে যে 800 টাকা যদি আমি প্রিন্সিপাল রাখি ব্যাংকে, সেটার টাইম কত, টাইম আমাদের এখানে বলছে 3 বছর, 3 বছর পর অ্যামাউন্ট সুদ আসলে আমি কত পাচ্ছি, 956 টাকা আমি পাচ্ছি, 956 টাকা আমি পাচ্ছি, ওকে ভাই, ক্লিয়ার। এবার বলছে যদি সুদের হার 4% বৃদ্ধি করা হয়, এখানে রেট অফ ইন্টারেস্ট একটা কিছু সুদ দিচ্ছিল x% বা r%, ধরে নাও রেট অফ ইন্টারেস্ট ছিল r%, পরে সুদের হার কত হচ্ছে r প্লাস 4 আরও এক্সট্রা যোগ হয়ে যাচ্ছে, 4%-এর এক্সট্রা যদি আমি সুদ পাই, তাহলে 800 টাকার সুদ আসল কত হবে। তাহলে সিম্পল দেখো, এখানে সুদ আসল যেটা পাচ্ছিলাম সেটা তো আমি পাবোই, তার সাথে 4% এক্সট্রা আমার ক্যালকুলেট করলে বেরিয়ে যাবে। তাহলে 800 টাকার 3 বছরের 4% যদি আমি এক্সট্রা ক্যালকুলেট করি, তাহলে 3 বছরে 4% করে 3 4 12% এক্সট্রা হচ্ছে, তাহলে 800 টাকার 12% আমি জাস্ট এক্সট্রা পাবো। তাহলে 12% এখানে বার করে নাও, 0000 ক্যান্সেল, 8 12 96, তার মানে 96 টাকা এক্সট্রা পাবো। তাহলে আগে যে টাকাটা পাচ্ছিলাম সেটার সাথে 96 টাকা আরও এক্সট্রা পাবো। তাহলে টোটাল আমার অ্যামাউন্টটা এখন হয়ে যাবে হচ্ছে 6 6 12 2, 2 এই অপশানের শেষেই আছে, তাহলে অপশান 3 আমাদের অ্যান্সার, 4-এর অপশান 3 অ্যান্সার, ওকে। 6 6 12 2 আমাদের এদিকে হয়ে যাবে হচ্ছে হাতে আমার 1, 15 5, 9 1 10, ঠিক আছে, 10 52 আমাদের অ্যান্সার। তাহলে এই টাইপের কোশ্চেন পরীক্ষায় আমরা এইভাবে সলভ করবো, ঠিক আছে, অন্য কোনো মেথড করার দরকার নেই, ডাইরেক্ট সলভ হবে। নেক্সট আমরা পরেরটাই আসি ভাই। 5 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে একটি নির্দিষ্ট সময়ের জন্য প্রতি বছর 7% হারে এত টাকার চক্রবৃদ্ধি সুদ হলো এত টাকা, তবে সময় কত। তাহলে দেখো এটাও আমরা অনেক ফাস্ট সলভ করবো। সেটা কীরকম ভাবে, আমাদের এখানে রেট অফ ইন্টারেস্ট 7% বলছে, তাহলে প্রিন্সিপাল আর অ্যামাউন্টটা আমরা এখানে ক্যালকুলেট করবো। প্রিন্সিপাল যদি আমি 100 টাকা ব্যাংকে রাখি, 7% এটা বৃদ্ধি পাবে, তাহলে এক বছরে এটা হয়ে যাবে কত, 107। তাহলে আমাদের যে রেশিও আসবে না, রেশিওটা 100 আর 107-এর ফরম্যাটে আসবে। এখান থেকে ডাইরেক্ট আমরা টাইমটা ক্যালকুলেট করতে পারবো। কিভাবে স্যার, এখানে প্রিন্সিপাল দেওয়া আছে 30,000, তাহলে এই পাশে লেখো প্রিন্সিপাল কত, 30,000 দেওয়া আছে, তো 30,000 লেখো, ক্লিয়ার ভাই। এই পাশে লেখো অ্যামাউন্ট, অ্যামাউন্ট কীভাবে বার করবো, প্রিন্সিপাল যেটা দেওয়া আছে তার সাথে আমাদের সুদটা যোগ করে দিতে হবে। সুদ কত, 4347, ওকে স্যার। তাহলে এটা যদি আমরা যোগ করে দিই, আমরা এখানে কত পাবো, 7, এখানে পাবো 4, এখানে 3, এখানে 4, এখানে 3, তাহলে আমরা এখানে কত পাচ্ছি,
347। ক্লিয়ার ভাই? এবার সিম্পল এটা দেখো 3 দিয়ে কাটা যাচ্ছে, তো 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে 10000, ঠিক আছে? এটা 3 দিয়ে কাটলে 3 অক্ষে 3, 3 অক্ষে 3, 3 4 12, 13, 3 4 12, 3 নং 27, এটা আসছে আমাদের। এবার এটা আমরা রেশিওতে পাচ্ছি এই ভ্যালুটা। ক্লিয়ার? এবার এইটা তো আমি দেখেই বুঝে যাচ্ছি যে 100কে যদি আমি স্কোয়ার করি তাহলে আমাদের এটা আসে। এবার এইটা কি কিছুর স্কোয়ার সেটা দেখার জন্য আমাদের এখানে 107 আছে না, তার মানে 107এরই স্কোয়ার হবে এটা। ঠিক আছে? তুমি দেখেই বুঝতে পারবে। তাহলে টাইম আমাদের এখানে উপরে পাওয়ার 2 আসছে, মানে দেখো এটা 100 ছিল, 100 এর স্কোয়ার করলে এটা আসছে, তার মানে টাইম আমাদের 2 বছর হবে। অপশন 2 আমাদের কারেক্ট। এখান থেকে ডাইরেক্ট অ্যান্সার এটা আমরা করতে পারি, যেহেতু পাওয়ার আমাদের 2 আছে, যেটা পাওয়ার থাকবে ওটাই অ্যান্সার। তাহলে এটাও যদি আমি 107 যদি আমি দেখি যে 107 এর স্কোয়ার হচ্ছে কিনা, 107 এর স্কোয়ার 107 এর স্কোয়ার বার করার জন্য সিম্পল কি করবে, 7 এর স্কোয়ার 49 এখানে লিখে দাও। এবার 10 এর স্কোয়ার ডাইরেক্ট কত হবে, 10 এর স্কোয়ার করলে 100 এখানে লিখে দাও। এরপর 10 × 7 গুণ করো, 7 10 70, আর × 2 করে দাও, এই 2 এর সাথে গুণ করো দাও 140, এক ঘর ছেড়ে দিয়ে 140 এখানে লিখে দাও। এবার যোগ করে দাও, এটাই আমাদের স্কোয়ার। তাহলে 94411 এটাই আসছে 1441149। তার মানে এটা কত স্কোয়ার আসছে, 107 এর স্কোয়ার আসছে। বোঝা গেল? 107 এর স্কোয়ারই আসবে, এই ফরম্যাটেই আসবে। তাহলে স্কোয়ারে আসছে, তো টাইম আমাদের 2 বছর। ক্লিয়ার ভাই? স্কোয়ারটা কীভাবে করলাম এটাও শিখে গেলে। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি। নেক্সট দেখো 6 নম্বর কোশ্চেনে আসো। এখানে বলছে 6 মানে এখানে 6 নম্বর কোশ্চেন বলছে এ 12 দিনে একটি কাজ এবং বি 15 দিনে একটি কাজ করতে পারে। এ করতে পারে 12 দিনে, আর বি করতে পারে কত দিনে, 15 দিনে করতে পারে। তারা 5 দিন একসাথে কাজ করে এবং তারপর বি চলে যায়। তার মানে এ প্লাস বি 5 দিন কাজ করে। 5 দিন কাজ করলো এখানে, 5 দিন যেই কাজ হয়ে গেল, তারপরে কে চলে গেল, তারপর বলছে বি চলে যায়। তাহলে বি যদি এখানে কাজ বন্ধ করে দেয়, তাহলে বাকি কাজ কে করবে, এ করবে। তাহলে বাকি কাজ এ কতদিনে, এ শেষ করতে কতদিন সময় লাগবে, এর কতদিন টাইম লাগবে বার করতে হবে। ওকে, নো প্রবলেম। লসাগু নাও। এখানে লসাগু যদি আমরা নিই 60 লসাগু আসবে টোটাল কাজ। 5 12 60, 4 15 60। এবার এ আর বি যদি একসাথে করে 5 আর 4 9টা করে কাজ হবে। তাহলে এখানে 5 দিন 9টা করে কাজ হয়েছে, মানে 5 নং 45টা কাজ হয়ে গেছে। 60টা কাজের মধ্যে 45টা কাজ যদি হয়ে যায়, এখানে আর 15টা কাজ বাকি আছে। এই 15টা কাজ এ কত দিনে করবে বলেছে, তাহলে এ একদিনে 5টা কাজ করতে পারে, তাহলে 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে 3 দিন টাইম লাগবে। তাহলে এ যদি করে বাকি কাজ করতে এর আর 3 দিন টাইম লাগবে। অপশন 1 6 এর আমাদের অপশন 1 আমাদের কারেক্ট। নেক্সট আমরা পরেরটায় আসি ভাই। নেক্সট দেখো আমাদের 7 নম্বর কোশ্চেন এখানে বলছে একটি ট্যাঙ্ক পাইপ এ দ্বারা 2 ঘন্টা এবং পাইপ বি দ্বারা 6 ঘন্টায় ভরাট করা যায়। পাইপ এ যদি ভর্তি করে 2 ঘন্টায় ভর্তি করতে পারে, পাইপ বি যদি ভর্তি করে পাইপ বি করতে পারে 6 ঘন্টায় ভর্তি। ওকে স্যার। এবার বলছে সকাল 10টায় পাইপ এ খোলা হয়। 10টার সময় 10টা AM এ আমি পাইপ এ খুললাম। এরপর বলছে সকাল 11টায় পাইপ বিও খোলা হয়। আচ্ছা, এখান থেকে 11টা অবধি চললো এটা। 11টা AM এ আমি পাইপ বিও খুললাম, তার মানে এখানে এ আর বি দুজনই চলছে। এবার বলছে ট্যাঙ্কটি কত সময় পূর্ণ হবে। ঠিক আছে? তাহলে 11টার সময় পাইপ বিও যদি আমি খুলে দিই, তাহলে ট্যাঙ্কটা কত সময় পূর্ণ হবে। তাহলে সিম্পল আমরা লসগু নেবো। লসগু কত আসবে, 6। 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 6 দিয়ে কাটলে 6 অক্ষে 6। ওকে ভাই। এবার দেখো প্রথমে এই 10টা থেকে 11টা পর্যন্ত 1 ঘন্টা, 10টা থেকে 11টা পর্যন্ত 1 ঘন্টা কে চলেছে, 10টা থেকে 11টা পর্যন্ত 1 ঘন্টা চলেছে হচ্ছে এ এইখান থেকে চলেছে। তাহলে এ 3 ইউনিট কাজ করতে পারবে, তার মানে 3 ইউনিট কাজ এখানে কমপ্লিট হয়ে গেছে। এখানে কত অবধি কাজ কমপ্লিট হয়ে গেছে, 3 ইউনিট কাজ কমপ্লিট হয়ে গেছে। টোটাল কাজ ছিল 6টা, তাহলে 6টার মধ্যে 3টে কমপ্লিট হয়ে গেলে এখানে আর বাকি পড়ে আছে কত, 3টে কাজ। এই 3টে কাজ কারা মিলে করবে, এই 3টে কাজ দুইজন একসাথে করবে, এ আর বি। তার মানে 3 আর 1 4 4 করে কাজ কমপ্লিট হবে। তাহলে 3/4 দিয়ে, মানে 3টে কাজ বাকি, দুজন একসাথে করলে 4টে 4টে করে কাজ হবে, তাহলে 4 দিয়ে ভাগ করে দাও। তাহলে এখান থেকে 1 ঘন্টা তো লেগেছে। ঠিক আছে? তাহলে এখানে 11টা তো বাঁচবে, আর বাকি এখান থেকে 3/4 ঘন্টাকে যদি আমরা মিনিটে নিই, 60 দিয়ে গুণ করে দিই, তাহলে 4 15 60, 3 15 45, তাহলে আরও 45 মিনিটের মধ্যে ট্যাঙ্কটা ভর্তি হয়ে যাবে। তাহলে 11টা এখানে ছিল, 11টার পরে আরও 45 মিনিট টাইম লাগবে, মানে 11টা 45 AM এ ট্যাঙ্কটা ভর্তি হয়ে যাবে। অপশান 3 আমাদের কারেক্ট। 7 আমাদের অপশান 3। নেক্সট আমরা পরেরটায় আসি 8 নম্বর কোশ্চেন। দুজন লোক একসাথে একটি নির্দিষ্ট দূরত্ব হাঁটতে শুরু করে। একজন 4 কিলোমিটার প্রতি ঘন্টা এবং অন্যজন 3 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাঁটছে। আচ্ছা, তাহলে একজনের বেগ স্পিড দেওয়া আছে, একজনের হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার, আরেকজনের স্পিড আমাদের এখানে দেওয়া আছে 3 কিলোমিটার পার আওয়ার। স্পিডের সাথে টাইমের একটা উল্টো রিলেশন আছে, তাহলে টাইম বার করার জন্য ডাইরেক্ট উল্টো করে দাও, 3:4 করে দাও, টাইম পেয়ে গেলাম। এবার বলছে একই দূরত্ব পৌঁছাতে তাদের সময়ের পার্থক্য হচ্ছে আধা ঘন্টা। এইখান থেকে এইটুকু ধরে একটা ডিস্টেন্স আছে। এবার দেখো টাইমের পার্থক্য আধা ঘন্টা, মানে হচ্ছে এখানে টাইমের পার্থক্য 3 আর 4-এর মধ্যে 1 ইউনিট, সেটাই আমাদের বলছে আধা ঘন্টা মানে 30 মিনিট। এবার তুমি একটা কোশ্চেন করবে, স্যার টাইমের পার্থক্য 30 মিনিট, এটার মানে কি?
দেখো এখানে একজনের স্পিড 4 কিলোমিটার প্রতি ঘন্টা, একজনের স্পিড 3 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে এই ব্যক্তি তো আগে পৌঁছে যাবে, পৌঁছে গিয়ে এখানে ওয়েট করবে। আর এই ব্যক্তি যেহেতু স্পিড কম, তাই সে এখানে 30 মিনিট পরে পৌঁছাবে। ঠিক আছে, এই ব্যক্তি যদি 9টার সময় পৌঁছায়, তাহলে এই ব্যক্তি পৌঁছাবে 9:30-এ, 30 মিনিট পরে পৌঁছাবে। বোঝা গেল? এটার জন্যই বলছে যে টাইমের পার্থক্য আধা ঘন্টা। তাহলে এখানে আমরা টাইমের পার্থক্য 1 ইউনিট দেখতে পাচ্ছি, সেটাই আমাদের 30 মিনিট দেওয়া আছে। তাহলে 30 মিনিট যেটা দেওয়া আছে মিনিটে, সেটা আমাদের 1 ইউনিটের ভ্যালু, তাহলে 1 দিয়ে ভাগ। আমরা এখানে টাইম বার করতে পারি এইটার, বা টাইম বার করতে পারি এইটার। এবার আমাদের কোশ্চেনটাই বলছে তবে তাদের অতিক্রান্ত দূরত্ব কত। তাহলে এই টাইপের কোশ্চেনের দূরত্ব ডিস্টেন্সই জিজ্ঞাসা করে, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। এবার দেখো আমি যদি 4 ইউনিটের ভ্যালু যদি আমি বার করি, 4 ইউনিটের ভ্যালু বার করার জন্য আমাদের গুণ করে দিতে হবে 4 দিয়ে। তাহলে 4 দিয়ে যদি আমি গুণ করি, তাহলে টাইম কত? 3 4 12, 120 মিনিট। এটা মিনিটে আছে, পুরোটা মিনিটে আছে। তাহলে 120 মিনিটকে ঘন্টায় নেওয়ার জন্য 60 দিয়ে ভাগ করে দাও, তাহলে 2 ঘন্টা। তাহলে 4 ইউনিটের ভ্যালু আমরা কত পাচ্ছি? আমি 4 ইউনিটের ভ্যালু পাচ্ছি 2 ঘন্টা। ক্লিয়ার ভাই? তাহলে টাইম আমাদের এখানে কত? 2 ঘন্টা। তাহলে টাইমের জায়গায় 2 লেখো ইন্টু স্পিড। এটার ক্ষেত্রে স্পিড কত ছিল? স্পিড ছিল 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে 3 দিয়ে গুণ করে দাও, তাহলে 3 দুগুণে এখানে কত হয়ে যাবে? 6, 6 কিলোমিটার। তাহলে ডিস্টেন্স কত? 6 কিলোমিটার। স্থানের মধ্যে দূরত্ব ছিল 6 কিলোমিটার। অপশান 3 আমাদের কারেক্ট। 8-এর আমাদের অ্যান্সার হয়ে গেল 3। ওকে ভাই, ভালো কোশ্চেন ছিল এগুলো, সব মজাদার কোশ্চেন, পরীক্ষায় এরকম টাইপের কোশ্চেনই আসবে। 9 নম্বর কোশ্চেনে আসো। এখানে কি বলছে? স্রোতের গতি 5 কিলোমিটার প্রতি ঘন্টা। ওকে, একটি মোটরবোট 10 কিলোমিটার স্রোতের বিপরীতে যায়, আবার স্টার্টিং পয়েন্টে ফিরে আসে 50 মিনিটের মধ্যে। তাহলে টাইম বলছে 50 মিনিট। ওকে, তাহলে এখানে আমরা আপ স্ট্রিম, এখানে আমাদের স্টিল ওয়াটার, এখানে আমাদের ডাউন স্ট্রিম, তিনটে জিনিস আঁকবো। স্ট্রিম আমাদের স্রোত এদিকে, এখানে আমাদের স্রোত এদিকে। তো এখানে বলছে স্রোতের গতি 5 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে এখানে স্রোতের গতি 5, এখানেও স্রোতের গতি 5। স্থির জলে নৌকার গতি আমি x বললাম, তাহলে এখানে ডাউন স্ট্রিমের গতি হবে x প্লাস 5, স্রোতের বেগটা যোগ হয়ে যায়, আগে অনেকবার বলেছি। আপ স্ট্রিমে হয়ে যাবে কত? x মাইনাস 5, স্রোতের বেগ এখানে স্টিল ওয়াটারে যা গতি তার থেকে বিয়োগ হয়ে যাবে। তিনটে জিনিস পেয়ে গেলাম। মোটরবোট 10 কিলোমিটার স্রোতের বিপরীতে যাচ্ছে, স্রোতের বিপরীতে গেলে স্পিড থাকবে এটা, তার মানে 10 কিলোমিটার যাচ্ছে 10, ডিস্টেন্স বাই স্পিড কত? x মাইনাস 5। আর আমাদের এখানে বলছে আবার ফিরে স্টার্টিং পয়েন্টে ফিরে আসে, তাহলে স্রোতের বিপরীতে গেলে ফেরার সময় ডাউন স্ট্রিমে ফিরবে, মানে স্রোতের অনুকূলে ফিরবে, তাহলে প্লাস করে দাও। ডিস্টেন্স বাই স্পিড করলে টাইম, তাহলে এখানেও ডিস্টেন্স সেম 10 কিলোমিটার ফিরবে। স্পিড কত? এখন x প্লাস 5 হয়ে যাবে স্পিড। টোটাল টাইম কত বলছে? আমাদের 50 মিনিট টোটাল টাইম বলছে। তাহলে 50 মিনিটে আছে, মিনিটটাকে ঘন্টায় নেওয়ার জন্য সবসময় 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 0 0 এখানে ক্যান্সেল করে দাও, 5/6 পাচ্ছি, নো প্রবলেম। এবার বলছে যে স্থির জলে গতি কত? স্থির জলে গতি মানে x এর ভ্যালু বার করতে বলছে, আর x এর ভ্যালু তাহলে অপশানে দেওয়া আছে, এবার অপশান টেস্ট করো। তাহলে 20 যদি আমরা এখানে বসাই, আমাদের এখানে 10, আর নিচে যদি আমরা 20 বসাই, তাহলে এটা কত হবে? 20 মাইনাস 5 মানে এটা হয়ে যাবে 15, প্লাস এটা উপরে হয়ে যাচ্ছে 10, এটা 20 প্লাস 5 মানে 25। তাহলে এটা যদি আমরা সলভ করি, আমাদের এখানে কত আসবে? 75 লসগু আসবে। আর এদিকে যদি আমরা করি, বা এখানে যদি আমরা একটু কাটাকাটি করি, এটা 2 আসবে, এটা কত আসবে? 3, 5 দিয়ে কাটলে এটা 2, 5 দিয়ে কাটলে এটা 5। ক্লিয়ার? তাহলে এটা আমাদের আসছে 3 5 15, 3 5 15 আসছে। তাহলে 3 দিয়ে কাটলে আমাদের এখানে হচ্ছে কিতনা हो रहा है मेरे भाई, कितना हो रहा है? তাহলে এটা আমাদের হচ্ছে গিয়ে 3 দিয়ে কাটলে 5, 5 দুগুণে এটা হয়ে যাচ্ছে 10, 5 দিয়ে 3 দুগুণে 6। তাহলে এটা হচ্ছে 16/15। 16/15 আসছে, 5/6 তো আসছে না। তাহলে এটা তো আমাদের অ্যান্সার হবে না। সহি হে মেরে ভাই। 9 এর আমাদের অপশান এ তো আমাদের হচ্ছে না। অপশান বি যদি বসাই 26, তাহলে 26 একটা এমন সংখ্যা যেটা যদি 5 এর সাথে আমি বিয়োগ করি 21 চলে আসবে। তো এটা একটা অড নাম্বার, এটা মানে এটাকে চেক করা না করাই ভালো। পরীক্ষার খাতায় 20 25 30 এইসব নাম্বার চেক করবে, 28 এমন একটা বিচ্ছিরি সংখ্যা, এগুলো চেক করার দরকার নেই। তো 3 নম্বরটা চেক করি এরপরে। তো 25 যদি বসাই, তাহলে 10, এটা হচ্ছে 25 কেন বসাচ্ছি? তার কারণ 25 থেকে 5 বিয়োগ করলে 20, এগুলো সব 10, 5 দিয়ে কেটে যায়, এর জন্য বসাচ্ছি। ওকে, এইভাবে ভ্যালু দেখলে বুঝতে পারবে। তাহলে এখানে যদি 25 বসে, এটা 25 মাইনাস 5 মানে এখানে হয়ে যাচ্ছে 20, প্লাস এটা হয়ে যাচ্ছে 10, এটা হয়ে যাচ্ছে 25 প্লাস 5 মানে 30। সহি হ্যাঁ। লসগু কত হবে? লসগু হয়ে যাবে আমাদের 60। 20 দিয়ে কাটলে 3 20 60, তাহলে এটা হয়ে যাচ্ছে 30। আর 30 দিয়ে কাটলে আমাদের 30 দুগুণে 60, 10 দুগুণে এটা হয়ে যাচ্ছে 20। তাহলে উপরে হচ্ছে আমাদের 50, নিচে হচ্ছে 60, 0 0 ক্যান্সেল করলে 5/6, এখানেও 5/6। তাহলে কোন অপশান টেস্ট করে হচ্ছে? অপশান 3, অপশান 3 আমাদের অ্যান্সার। বোঝা গেল? ভালো কোশ্চেন ছিল, স্টার দিয়ে নাও। নেক্সট পরেরটায় আসো ভাই, 10 নম্বর কোশ্চেন। এখানে আমাদের বলছে 4 ছেলে, মানে 4টি ছেলে হবে অ্যাকচুয়ালি, এবং 3টি মেয়ের গড় বলছে, গড় খরচ 120 টাকা, গড়ে 120 খরচ করেছে, 120 টাকা খরচ করেছে। এখানে টাকা হবে এটা 10 নম্বর কোশ্চেনে। তাহলে 4টে ছেলে আছে, তাহলে এখানে আমরা লিখবো বয়েজ, আর এখানে লিখবো আমরা গার্লস। বয়েজ আছে কত? 4টে, আর গার্লস আছে কত? 3টে মেয়ে আছে। বয়েজরা টোটালে খরচা করেছে কত? 120, গড়ে তারা 120 টাকা খরচা করেছে। তাহলে এটা আমরা অ্যালিগেশন বসাবো, তোমরা আগে দেখেই বুঝতে পারছো। ঠিক আছে,
তাহলে দুজন মিলে বয়েজ আর গার্লস মিলে যেটা খরচা করছে সেটা আমাদের মিডিলে আসবে, 120 মিডিলে আসবে। এবার বলছে যার মধ্যে ছেলেরা গড়ে 150 টাকা করে খরচা করেছে, তাহলে ছেলেদের বয়েজদেরটা বলা আছে 150 টাকা, তাহলে এখানে লিখবো 150। তাহলে মেয়েদের গড় খরচ কত, গার্লসদের এখানে খরচটা গড়ে বার করতে হবে। সিম্পল অ্যালিগেশন, মানে এখানে এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ। এখানে 4 দেওয়া আছে তাহলে 4 এখানে চলে আসবে, এখানে 3 দেওয়া আছে তাহলে 3 এখানে চলে আসবে। এবার সিম্পল আমরা জানি এটা থেকে এটা বিয়োগ হয়ে এখানে বসে, তাহলে এখানে দেখো 150 আর 120 বিয়োগ করলে কত আসবে, 30। তাহলে এখানে অ্যাকচুয়ালি 3 দেওয়া আছে, তাহলে হওয়ার কথা ছিল এখানে কত, 30 দেওয়া ছিল কত, এখানে 3, তার মানে 3 এর ভ্যালু যদি 30 হয় তাহলে 4 এর ভ্যালু কত হবে, 4 এর ভ্যালু অ্যাকচুয়ালি হবে কত, 40। বোঝা গেল? তাহলে 4 এর ভ্যালু কত হবে, 40। ঠিক আছে, এখানে বিয়োগ করলে কত পাচ্ছি, 30, কিন্তু দেওয়া আছে 3, তার মানে এখানে 3 এর ভ্যালু কত দেওয়া আছে, 30। ঠিক আছে, তাহলে এখানে 4 এর ভ্যালু কত হবে, 40। তাহলে এবার দেখো এই 120 হচ্ছে, 120 থেকে এই ভ্যালুটা 150 বড়, তাহলে এই ভ্যালুটা 120 থেকে অবশ্যই ছোট হবে। কত ছোট হবে, 40 ছোট হবে। তাহলে 120 থেকে 40 কমিয়ে দিলে এটা হয়ে যাবে 80। তাহলে মেয়েদের গড়ে খরচ কত, 80 টাকা। অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার। ব্যাস খতম হে ভাই। নেক্সট পরেরটাই আসি। নেক্সট দেখা 11 নম্বর কোশ্চেন আমাদের বলছে যদি দুটি সংখ্যার যোগফলের বর্গ তাদের গুণফলের 4 গুণের সমান হয় তাহলে এই সংখ্যাগুলির অনুপাত হলো। আচ্ছা, দুটি সংখ্যার যোগফলের বর্গ, আমি প্রথম সংখ্যা x ধরছি, পরের সংখ্যা y ধরছি, তাদের যোগফল করে দিলাম, তাদের বর্গ মানে স্কোয়ার করে দিলাম। এটা সমান কিসের সাথে, 4 গুণের সমান। তাদের গুণফলের 4 গুণের সমান। তাদের গুণফল মানে হচ্ছে xy, গুণ করে দিলে xy হয়ে যাবে, আর 4 গুণ মানে 4, তাহলে 4 গুণ আর তাদের গুণফল xy এর সমান। তাদের গুণফলের 4 গুণের সমান। এবার আমাদের এখানে যদি আমরা সূত্রে বসাই তাহলে আমাদের হবে a প্লাস বি হোল স্কোয়ার, সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এইটা যদি আমরা ওপাশে নিয়ে যাই তাহলে -4xy ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটার থেকে এটা যদি আমরা মাইনাস করি তাহলে -2xy হয়ে যাবে ইকুয়াল টু 0। তাহলে এটা কার ফর্মুলা, এটা আমাদের ফর্মুলা হচ্ছে x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ারের ফর্মুলা ইকুয়াল টু 0। তাহলে এই স্কোয়ারটা ওপাশে গিয়ে দেখো, স্কোয়ারটা ওপাশে গিয়ে জিরোর সাথে ক্যালকুলেশন হয়ে গিয়ে এটা 0 হয়ে যাবে অ্যাকচুয়ালি। তাহলে x মাইনাস ওয়াই আমরা ইকুয়াল টু কত পাচ্ছি, 0। সহি হে ভাই, নো দিক্কত। তাহলে এখানে কি হবে, x ইকুয়াল টু ওয়াই, তাহলে x আর y এর ভ্যালু সমান। কোন অপশনে আছে x আর y এর ভ্যালু সমান, অপশন 3, মানে 1:1। অপশন 3 আমাদের কারেক্ট। ঠিক আছে, দুটোই আমাদের সেম ভ্যালু হবে। x ইকুয়াল টু ওয়াই মানে দুটোর ভ্যালু সেম হবে। নেক্সট আমরা পরেরটায় আসি। নেক্সট আমাদের 12 নম্বর কোশ্চেন। তো 12 নম্বর কোশ্চেন আমাদের বলছে একটি মিশ্রণে 240 সিসি জল এবং গ্লিসারিনের আয়তনের অনুপাত। আচ্ছা, ওয়াটার আছে আর গ্লিসারিন আছে, তাদের আয়তনের অনুপাত আমাদের বলছে কত, 1:3 অনুপাতে আছে। এবার বলছে মিশ্রণে কত পরিমাণ জল যোগ করতে হবে, কতটা জল আমাদের অ্যাড করতে হবে, যোগ করতে হবে, যাতে জল ও গ্লিসারিনের অনুপাত 2:3 হয়। জল আর গ্লিসারিন যাতে 2:3 হয়। ওয়াটার যেহেতু মেশাচ্ছি তার মানে গ্লিসারিন আমাদের সেম থাকবে, আর গ্লিসারিন প্রথমেও 3 পরেও 3, তাহলে সেম আছে, কোনো অসুবিধা নেই। তাহলে ওয়াটার কতটা যোগ করছি, 1 থেকে 2 হচ্ছে, তার মানে 1 ইউনিট ওয়াটার যোগ করছি। তাহলে এই 1 এর ভ্যালু আমাদের বার করতে হবে। এবার দেখো ওয়াটার আর গ্লিসারিন টোটাল কত, 3 আর 1 4, আর সেটাই আমাদের টোটালে বলেছে কত, 240। তাহলে এখানে যেটা 240 দেওয়া আছে সেটা আমাদের 3 আর 1 4 এর ভ্যালু, তাহলে 4 দিয়ে ভাগ। আমরা 1 ইউনিট আমরা এখানে ওয়াটার মেশাচ্ছি, তাহলে 1 এর ভ্যালু বার করার জন্য 1 দিয়ে আমাদের গুণ করে দিতে হবে। ওকে ভাই, এই 1 এর ভ্যালুটা আমরা বার করার জন্য 1 দিয়ে গুণ। 4 দিয়ে কাটলে 4 6 24, 6 আর 0 আছে মানে 60 আছে। ঠিক আছে, তাহলে 60 সিসি আমাদের অ্যান্সার। তাহলে কতটা জল অ্যাড করতে হবে, 60 সিসি জল অ্যাড করতে হবে। ওকে ভাই, নেক্সট আমরা পরেরটায় আসবো। নেক্সট আমাদের 13 নম্বর কোশ্চেন। এখানে বলছে একটি 125 মিটার দীর্ঘ ট্রেন 10 সেকেন্ডে একজন ব্যক্তিকে অতিক্রম করে যিনি 5 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ট্রেনের দিকে হাঁটছে। তাহলে এখানে একজন ব্যক্তি আছে যে এদিকে হাঁটছে, তার স্পিড কত, 5 কিলোমিটার পার আওয়ার। আর এদিক দিয়ে একটা ট্রেন আসছে, ট্রেনটাও আমাদের এদিকে যাচ্ছে। ট্রেনের স্পিড কত বলছে, ট্রেনের স্পিড আমাদের দেওয়া নেই, ট্রেনের গতিবেগ বার করতে বলছে। ট্রেনের স্পিড ধরে নিলাম x কিলোমিটার পার আওয়ার। টাইম কত টাইমে এটা অতিক্রম করে যাচ্ছে, এটা 10 সেকেন্ড টাইম নিচ্ছে অতিক্রম করতে। আর ট্রেনের ডিস্টেন্স, ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে, ট্রেনের লেন্থ কত দেওয়া আছে আমাদের এখানে, 125 মিটার। সহি হ্যাঁ। এবার আমাদের ট্রেনের স্পিড বার করার জন্য কি করতে হবে, স্পিড বার করার জন্য ডিস্টেন্স বাই টাইম করে দিতে হবে। ডিস্টেন্স বাই কি করে দিতে হবে, টাইম। ওকে ভাই, তাহলে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। সহি হ্যাঁ। এবার ডিস্টেন্স তো আমাদের এখানে দেওয়া আছে, একটা ব্যক্তিকে অতিক্রম করা মানে ট্রেনের তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। সহি হ্যাঁ, নো দিক্কত। তাহলে এখানে আমরা পাচ্ছি ডিস্টেন্স, আমরা কত পাচ্ছি, ডিস্টেন্স আমরা পাচ্ছি 125 মিটার। আর নিচে টাইম, ওকে, টাইমও আমাদের কত দেওয়া আছে, টাইম আমাদের বলছে 10 সেকেন্ড, তাহলে আমরা এখানে লিখবো 10 সেকেন্ড। সহি হ্যাঁ।
এবার আমাদের স্পিড বার করতে হবে। এবার স্পিড দেখো, স্পিড যদি দুজন একই দিকে যায় তাহলে রিলেটিভ স্পিড কী হয়ে যাবে, যেটা বেশি স্পিড সেটা থেকে আমরা মাইনাস করে দেবো যেটার কম স্পিড সেটা। তাহলে ট্রেনের স্পিড কত, ট্রেনের স্পিড হচ্ছে আমাদের এখানে এক্স, সেটা থেকে মাইনাস হয়ে যাবে আমাদের কার স্পিড ভাই, আমাদের এখানে মাইনাস হয়ে যাবে হচ্ছে ম্যানের স্পিড। ম্যানের স্পিড কত, 5 কিলোমিটার পার আওয়ার, তাহলে এক্স মাইনাস 5। এটার ক্যালকুলেশন করো, অ্যান্সার চলে আসবে। সেই এটা কিলোমিটার পার আওয়ারে আছে, এটার মিটার পার সেকেন্ডে আছে, তাহলে এটাও আমাদের মিটার পার সেকেন্ডে নিতে হবে, নাহলে তো গন্ডগোল হয়ে যাবে। তাহলে আমরা কি করব, এটা 5/18 দিয়ে গুণ করে দেবো। এটা আমাদের মিটার পার সেকেন্ডে, এটাও আমাদের মিটার পার সেকেন্ডে, ঠিক আছে। ইউনিটের একটু খেয়াল রাখতে হবে, নাহলে গন্ডগোল হয়ে যাবে। 5 দিয়ে কাটলে 5 25 125, আর কিছু কাটে ভাই, কাটে क्या और कोई नहीं কাটে? তাহলে 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 5 দুগুণে 10, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 9 দুগুণে 18, 5 দিয়ে কাটলে 5 5 25, 5 নং কোনাকুনি গুণ করলে 45। তাহলে x মাইনাস 5 ইকুয়াল টু 45, सही है। x इक्वल टू 45 प्लस 5 माइनस 5 ऊपर से गले प्लस 5, x इक्वल टू 50 किलोमीटर पर आवर, सही है। 50 অপশন এ আমাদের অ্যান্সার, 13 আমাদের অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এবার তোমার কোয়েশ্চেন হবে স্যার মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার কীভাবে আসলো, আমরা এখানে এক্স এর ভ্যালু কিসে ধরেছিলাম ভাই, কিলোমিটার পার আওয়ারে, তাই এক্স এর ভ্যালু যা আসবে ওইটা আমাদের কিসে আসবে, কিলোমিটার পার আওয়ারে আসবে। ওকে, কারণ এখানে তো ইউনিট সব ক্যান্সেল হয়ে গেছে। নেক্সট আমরা পরেরটায় আসি। 14 ভালো কোশ্চেন ছিল কিন্তু, হ্যাঁ এখানে পরপর প্রত্যেকটা কোশ্চেন ভালো দেখতে পারবে। এখানে বলছে একটি ট্রেন যথাক্রমে 9 এবং 10 সেকেন্ডে দুটি লোককে অতিক্রম করে, এটা একটা লোক আর এটা আরেকটা লোক। প্রথমটাকে 9 সেকেন্ডে অতিক্রম করে, পরেরটাকে 10 সেকেন্ডে অতিক্রম করে। যারা যথাক্রমে 2 কিলোমিটার প্রতি ঘন্টা 4 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একই দিকে ট্রেনের একই দিকে চলছে। তাহলে ট্রেন পিছন দিক থেকে এদিকে আসছে, এরাও এদিকে চলছে, সেম দিকে চলছে, এদের স্পিড প্রথমটা 2 কিলোমিটার পার আওয়ার, পরেরটার স্পিড কত 4 কিলোমিটার পার আওয়ার, সহি হ্যাঁ। ট্রেনের দৈর্ঘ্য এবং ট্রেনের গতি কত, ট্রেনের দৈর্ঘ্য আমি ধরে নিলাম x কিলোমিটার পার আওয়ার, নাইস। এবার আমাদের ট্রেনের দৈর্ঘ্যটাও বার করতে বলেছে আর ট্রেনের গতি বার করতে বলেছে, ঠিক আছে। ট্রেনের গতি আমি ধরে নিলাম x, আর এরপরে আমরা ট্রেনের লেন্থও বার করব ভাই, নো দিক্কত নো টেনশন, টেনশন কাইকো। তাহলে এখানে দেখো ট্রেনটা প্রত্যেকবার তার নিজের দৈর্ঘ্যটাই, একটা লোককে অতিক্রম করা মানে ট্রেনটা এখানে নিজের দৈর্ঘ্য যাচ্ছে, এখানেও ট্রেনটা নিজের দৈর্ঘ্য যাচ্ছে। তাহলে ট্রেনটার দৈর্ঘ্য ইকুয়াল টু ডিস্টেন্স, এখানে বোথ সাইডে সেম হয়ে যাবে, ট্রেনটা নিজের দৈর্ঘ্য হয়ে যাবে, আর ডিস্টেন্স ইকুয়াল টু আমরা জানি স্পিড ইন্টু টাইম, এই ক্ষেত্রে আমাদের হয়ে যাবে স্পিড ইন্টু টাইম, নো দিক্কত। তাহলে স্পিড প্রথমটার ক্ষেত্রে কত হবে, ট্রেনের স্পিড কত এক্স, তাহলে এক্স লেখো, সেখান থেকে মাইনাস করে দেওয়া হচ্ছে, সেম দিকে গেলে মাইনাস হয়ে যাবে স্পিড, 2 কিলোমিটার পার আওয়ার প্রথম ব্যক্তির স্পিড, তাহলে এটা হয়ে যাবে এক্স মাইনাস 2 ইন্টু টাইম, টাইম কত ভাই আমাদের 9, তাহলে 9 দিয়ে গুণ। এটা কিলোমিটার পার আওয়ার আছে, মিটার পার সেকেন্ডে বানানোর জন্য 5/18 দিয়ে গুণ, সেই এই 5/18 দিয়ে না গুণ করলেও হবে, তার কারণ এই পাশেও তো একটা 5/18 গুণ হবে, দুই পাশে ক্যান্সেল হয়ে যাবে। এই পাশে আমাদের কত, ট্রেনের স্পিড এক্স আর এই ব্যক্তির স্পিড কত 4 কিলোমিটার পার আওয়ার, তাহলে মাইনাস হয়ে যাবে কত 4। এখানেও আমাদের মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য 5/18 দিয়ে গুণ ইন্টু টাইম, টাইম কিতনা है ভাই, টাইম হচ্ছে 10 সেকেন্ড, তাহলে ইন্টু 10। 5/18 সাথে 5/18 ক্যান্সেল, তো এটা গুণ করো, 9 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 9x মাইনাস 9 দুগুণে এটা হয়ে যাবে 18, सही है। 10 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে কিতনা होएगा ভাই, এটা হয়ে যাবে আমাদের 10x মাইনাস 40, এটা এই পাশে নিয়ে আসো বা 9x কে এই পাশে নিয়ে আসো, তাহলে এটা হয়ে যাবে x, 40 ও পাশে গেলে হয়ে যাবে প্লাস, তো এটা হয়ে যাবে 22, তাহলে x এর ভ্যালু কত 22 কিলোমিটার পার আওয়ার, सही है। তাহলে x ইকুয়াল টু আমরা পাচ্ছি 22 কিলোমিটার পার আওয়ার, নো দিক্কত। তাহলে এইটা আমাদের অ্যান্সার হতে পারে, এটা আমাদের অ্যান্সার হতে পারে, এই দুটো আমাদের অ্যান্সার হবে না, 32 কিলোমিটার অ্যান্সার হবে না। এইবার আমরা ট্রেনের লেন্থ কীভাবে বার করবো, লেন্থ অ্যাকচুয়ালি ট্রেনের লেন্থ বার করা মানে ট্রেনের দৈর্ঘ্য বার করা মানে ডিস্টেন্স বার করা, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, বা আমরা সিম্পল এখানে ডিস্টেন্স ইকুয়াল টু আমরা কি ফর্মুলা ইউজ করেছি, ডিস্টেন্স ইকুয়াল টু আমরা এই যে ফর্মুলাটা যে ইউজ করেছি এটা করলেই আমাদের বেরিয়ে যাবে। এই প্রথম পার্টটা নাও, তাতেও তোমার লেন্থ বেরিয়ে যাবে, ডিস্টেন্স বেরিয়ে যাবে। তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু আমরা এখানে লিখবো হচ্ছে 5/18 ব্র্যাকেট x মাইনাস 2, x এর ভ্যালু 22 মাইনাস 2 ইন্টু 9, ব্যাস। তাহলে এখানে কত আসবে 5/18 ইন্টু বিয়োগ করলে কত আসবে 20 ইন্টু কত 9, 9 দিয়ে কাটলে 9 দুগুণে 18, 2 দিয়ে কাটলে এটা আসবে 10, 5 দুগুণে 5 10 কত হয়ে যাবে 50, 50 মিটারে আসবে, তাই তাহলে অপশন এ আমাদের কারেক্ট, 14 অপশন এ আমাদের কারেক্ট হয়ে যাবে। ভালো কোশ্চেন ছিল, লেভেলের কোশ্চেন ছিল, যদি এক্সামে একটু ভালো লেভেলের কোশ্চেন আসে এই টাইপের কোশ্চেন কিন্তু আসবে, তৈরি থাকো, আমি তোমাদের করে দিচ্ছি তার জন্য। নেক্সট আমরা পরেরটা আসি ভাই। 15 নম্বর কোশ্চেন বলছে একটি অভিন্ন গতিতে চলমান একটি ট্রেন যথাক্রমে 6 সেকেন্ড এবং 6.4 সেকেন্ডে একই দিকে চলতে থাকা দুজন মানুষকে অতিক্রম করে, সেম টাইপের কোশ্চেন।
এই যে একটা ব্যক্তি এদিকে যাচ্ছে, এই আরেকটা ব্যক্তি এদিকে যাচ্ছে। প্রথম ব্যক্তির গতি কত, কিতনা है ভাই, স্পিড 6 সেকেন্ডে, আচ্ছা টাইম 6 সেকেন্ড অতিক্রম করে, পরের জনকে 6.4 সেকেন্ডে অতিক্রম করে, সহি है। এইবার আমাদের কি বলছে, প্রথম ব্যক্তির গতি স্পিড আমাদের এখানে বলছে স্পিড হচ্ছে 4.5 কিলোমিটার পার আওয়ার, পরের ব্যক্তির স্পিড কত 6.3 কিলোমিটার পার আওয়ার, সহি है ভাই। এবার বলছে কিলোমিটার প্রতি ঘন্টায় ট্রেনের গতি কত, আর ট্রেনটা একই দিকে আসছে কিন্তু, ঠিক আছে ওকে, ট্রেনটা এদিকে আসছে, ট্রেনের গতি আমরা ধরে নিলাম x কিলোমিটার পার আওয়ার, সব আমাদের কিলোমিটারে আছে, সমস্যা নাই। তাহলে এখানে আমরা করব, দেখো ট্রেনটা এই ক্ষেত্রেও নিজের ডিস্টেন্স যাচ্ছে, একটা ব্যক্তিকে অতিক্রম করা মানে এইটাও আমাদের নিজের ডিস্টেন্স যাচ্ছে, তার মানে ডিস্টেন্স আর ডিস্টেন্স এখানে সেম হয়ে যাবে, ট্রেন তার নিজের দৈর্ঘ্য যাচ্ছে। তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, এখানেও আমাদের হয়ে যাবে কি স্পিড ইন্টু টাইম, সহি হ্যাঁ। তাহলে এখানে 1 সেকেন্ড ভাই, চশমাটা একটু পরিষ্কার করে নিই, ওকে। তাহলে এখানে কি বলছে মেরে ভাই, এখানে আমাদের বলছে, এখানে আমাদের স্পিড স্পিড আমাদের রিলেটিভ স্পিড হয়ে যাবে, ট্রেনের স্পিড x, তার থেকে মাইনাস করে দেবো প্রথম ব্যক্তির স্পিড কত 4.5, কোনো ঘাবড়ানোর দরকার নেই, ইজিলি হয়ে যাবে। এবার এটা আমাদের যেহেতু সেকেন্ডে আছে, তো এটা আমরা মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য 5/18 দিয়ে করে দেবো গুণ, ইন্টু স্পিড টাইম কত 6 সেকেন্ড প্রথমটার জন্য, তাহলে 6 সেকেন্ডে 6 গুণ করে দাও। সেমভাবে পরের আমাদের স্পিড কত, ট্রেনের স্পিড x, মাইনাস করে দেবো আমরা এখান থেকে ম্যানের স্পিড 6.3, সহি হ্যাঁ, 5/18 দিয়ে গুণ করে দাও মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য, ইন্টু করে দিতে হবে টাইম, টাইম কত 6.4 সেকেন্ড, 6.4, 5/18, 5/18 তো ক্যান্সেল, এই 6.4 এর পয়েন্ট উঠালে নিচে 10, ঠিক আছে, এই 10-এর সাথে এই 6-এর গুণ করে দাও, বা এখানে একটু কাটাকাটি করে নাও, অসুবিধা কি আছে ভাই, 10-এর সাথে ডাইরেক্ট গুণও করে দিতে পারো, যেটা ইচ্ছা। তাহলে 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 32, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 5, 5-এর সাথে এবার গুণ করে দাও, 5-6 30, ঠিক আছে, 5-6 কত হয়ে যাচ্ছে 30, 30। তাহলে এখানে আমাদের হয়ে যাচ্ছে x মাইনাস 4.5 इंटू 30 इक्वल टू x माइनस 6.3 इंटू 32, सही है। এবার দেখো এখানে একটু আমরা একটু ফার্স্ট ক্যালকুলেশন করব, ঠিক আছে, তাতে কোনো সমস্যা হবে না। ক্যালকুলেশনটা আমি এই পাশে দেখাচ্ছি, একদম ইজি ক্যালকুলেশন, কিছুই নাই। এখানে দেখো x আর 30 গুণ করলে কত হচ্ছে 30x মাইনাস 45/10, 4 পয়েন্ট উঠালে নিচে 10 इंटू 30 ইকুয়াল টু এদিকে হচ্ছে 32x মাইনাস 63/10 इंटू 32, सही है भाई। তাহলে এটাই পাশে চলে আসলে 32 এর সাথে বিয়োগ হয়ে গিয়ে এটা হয়ে যাবে কত, এটা হয়ে যাবে আমাদের এখানে 2x, ক্লিয়ার, 32, 30x আর 2x। এবার এইটা ওপাশে গিয়ে প্লাস হয়ে যাবে, তাহলে এটা যদি ওপাশে গিয়ে প্লাস হয়ে যায়, তাহলে আমাদের এটা হয়ে যাবে কত 63/10 ইন্টু কত 32, 32। আমরা আরেকটু কাটাকাটি করে নিতে পারতাম, বেশি সুবিধা হতো তাহলে। ছাড়ো, অসুবিধা নেই, হয়ে যাবে অঙ্ক, ঠিক আছে। এটা হয়ে যাচ্ছে কত 32, নাকি আর একটু কাটাকাটি করেই নেবো, এখানে একটু কাটাকাটি করেই নি নাকি ভাই, কি দরকার এত বড় গুণ করার, এমনি তো জানতাম কাটাকাটি হবেই। 2 দিয়ে কাটলে 15 দুগুণে 30, তাহলে এটা 15 করে দাও, 2 দিয়ে কাটো, এটা 16 দুগুণে 32, 16 করে দাও। তাহলে এটা ফাইনালি আমরা কি পাচ্ছি ভাই, এখানে পাচ্ছি আমরা 15x, ঠিক আছে। আমি এই পাশের পোর্শনটা না এই পাশে লিখছি, তাহলে আর মাইনাস প্লাসে গন্ডগোল হবে না। এটা আমাদের কত 16x মাইনাস 63/10 ইন্টু 16, আর এই পাশের পোর্শনটাকে আমি এই পাশে লিখছি, এদিকে কত হবে 15x মাইনাস 45/10, 45/10 ইন্টু 15। এবার আমরা কি করব, 15x কে এই পাশে নিয়ে গিয়ে 16x এর থেকে বিয়োগ করে দেবো, x হয়ে যাবে। আর এই পাশে আমাদের কত আছে, এই পাশে আমাদের এটা ছিল, আর এটা যদি এই পাশ থেকে এই পাশে আসে তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাসটা আগে লিখি, এটা কত হবে 63/10 ইন্টু কত 16 মাইনাস 45/10 ইন্টু কত হয়ে যাবে 15। তাহলে নিচে কত আসবে, লসগু আমাদের 10 আসবে, এটা গুণ করো, 3 ষোলো 48 এর 8, হাতে আমার 4, 6 ষোলো 96, 100। এদিকে কত 5 15 75 এর 75, 5 হাতে আমার কত 7 ভাই, ওকে। তাহলে 4 15 60, 67। তাহলে x ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, এটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমাদের কত আসবে ভাই, এটা আমাদের বিয়োগ করলে এদিকে আমাদের আসবে হচ্ছে 3, এদিকে আমাদের আসবে হচ্ছে 3, এদিকে আমাদের আসবে হচ্ছে আরও একটা 3/10। তাহলে x ইকুয়াল টু কত আসছে 33.3 কিলোমিটার পার আওয়ার, এটাই হচ্ছে ট্রেনের স্পিড, অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো
তো একদম সুন্দর ডিটেলসে ধরে ধরে পেইড ব্যাচে যেরকম সলিউশন করায় স্যারেরা একদম, ঠিক আছে? ইউটিউবে করাচ্ছি বলে একদম ফটাফট সলভ করে দিলাম, তোমরা বুঝলে বুঝলে, না বুঝলে না বুঝলে, এরকম কোনো ব্যাপার নেই। এখানে একদম পেইড ব্যাচে যেরকম ক্লাস হয় কোনো এখানে ভিন্নতা নেই। পেইড ব্যাচ, ফ্রি ব্যাচ, ইউটিউবের ব্যাচ কোনো আলাদা নেই। যখন যে কোশ্চেনটা আমি করাচ্ছি একদম ডিটেলসে করাচ্ছি, ঠিক আছে? যাতে তোমরা একদম বেসিক থেকে প্রত্যেকটা জিনিস বুঝতে পারো, ঠিক আছে? এবার ধরো কোনো স্টুডেন্ট বললো স্যার আমি তো এটাও বুঝতে পারছি না, তার মানে তোমার একদম জিরো লেভেল থেকে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করার দরকার আছে, ঠিক আছে? আমাদের আলাদা আলাদা টাইমে পেইড ব্যাচ লঞ্চ হয়, তোমার যে টাইমে তোমার সুবিধা মনে হবে সেই টাইমে তুমি ব্যাচ নিয়ে জয়েন করতে পারো। ওকে ভাই, তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।